নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে কিছু অবাক করা জিনিস আপনাদেরকে বলবো আমার ফ্যামিলির সম্পর্কে, যেটা আপনাদের হয়তো বিশ্বাস হবে না। আর তার সাথে একটা অবিশ্বাস্যকর জিনিস দেখাতেও চলেছি। দেখুন, দুদিন আগে এই পেঁপেটা কিনে নিয়ে এসেছিলাম টেস্কো থেকে। আজকে সকালে যখন কাটছি ব্রেকফাস্টের সময়, তখন দেখুন একটা মাঝখান থেকে আবার কেমন ছোট একটা পেঁপে। আসলে পরে দেখলাম এটা না দানা হতে গিয়ে পেঁপে হতে শুরু করেছিল। যাই হোক, বায়োলজিক্যাল কিছু গন্ডগোল তো ছিল পেঁপেটার মধ্যে, তাই জন্যেই হয়তো এরম দেখা গিয়েছে। পেঁপের এই যে দানাটা ঘন্টার মতন এরম বড় হয়ে গেছে, এইটা না আমি খেয়েছি। খেলে কিন্তু একই রকম পেঁপের মতোই লাগলো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা একটা ছোট দানা হতে গিয়ে বড় একটা পেঁপে হয়ে গেছে পেঁপের পেটের মধ্যে। কিছুদিন আগের একটা ব্লগে বলেছিলাম যে আমাকে ডক্টরবাবু আবার এমআরআই দিয়েছে, তাই আজকে যাচ্ছি ব্লাড টেস্ট করতে। ব্লাড টেস্টের রিপোর্ট দেখার পর তারপরে আমাকে জিপি থেকে ফোন করে বা লেটার দিয়ে জানানো হবে যে আমার এমআরআইটা কবে হবে। তাই সেখানেই যাব। আর যেতে যেতে আপনাদেরকে অনেক ধরনের গল্প বলবো আমার ফ্যামিলির। আর তার আগে দেখুন, এই যে রুম ফ্রেগ্রেন্সটা কতগুলো জানেন ঘরের মধ্যে জমেছে, তাই ভেবেছি এক একটা খুলে এক একটা রুমের মধ্যে রেখে দেব। আমি না কখনো কখনো এমন গাধার মতন কাজ করি আর পরে সেটা ভেবে একা একাই হাসি। আজকেও তাই। এই বোতলটা প্রথমেই কিন্তু আমি এই ছুরি বার করে এরম পদ্ধতিতেই খুলতে পারতাম, কিন্তু দেখুন প্রথমে কাঁচি বার করে কতটা সময় নষ্ট করলাম, তারপরে এখন ছুরি বার করেছি। আবার ছুরিটা না এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ভাবছি জোরে যদি চাপ দেই তবে হয়তো ছুরিটাই ভেঙে যাবে। তাই দেখুন কেমন ব্যালেন্স করে আমি খোলার চেষ্টা করছি। যাই হোক, অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আমি বোতলটা খুলতে পারলাম। আমার বেডরুমে আর একটা ফ্রেগরেন্স রাখা রয়েছে, কিন্তু এই ফ্রেগরেন্সটা দেখছি দারুণ সুন্দর গন্ধ। আর এইটা কিচেনের মধ্যে রাখবো, কিচেনে রান্না করি তো তাই। এখন হচ্ছে আমরা চললাম ব্লাড টেস্টের জন্যে। আর আমি হচ্ছে সেই যে পঞ্চু কেনা হয়েছিল, সেই পঞ্চুটা আজকে প্রথম পরছি। আর তার সাথে আমি চুলে ঝুটকো বেঁধেছি। আসলে কি হয়েছে, চুলটা না দুপাশে খোপা করে আমি রাত্রেবেলা শুয়েছিলাম। ওমা সকালবেলা উঠে ছেড়ে দিয়েছি, দেখি পুরো কার্লি হেয়ার হয়ে গেছে। তা ভাবলাম চলো এর সাথেই একটা স্টাইল করা যাক। তো দেখুন এই যে পুরো পুরো কার্লি হেয়ার, ন্যাচারাল কিন্তু। আর তাই জন্য একটা ফুল গুজে দিয়েছি, মানে বউগুলো। আর হলো যেহেতু ইঞ্জেকশন দেবে, তাই জন্যে হাত এটা খালি রাখতে হবে বলে পঞ্চুটা পরলাম। আর আজকে ঠান্ডা নেই, আজকে 13 ডিগ্রি টেম্পারেচার, অনেকটাই গরম। চলুন যাওয়া যাক। আর রাস্তায় হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো আমার বরের ছেলের ফাইনাল বিয়ে হচ্ছে। আর ফাইনাল বিয়ে কথাটা কেন বলছি সেটাও বলবো, চলুন। বাড়িতে তো যাব না, রাস্তা দিয়ে যতটা দেখা যায়, কারণ ওই রাস্তা দিয়েই আমাকে হসপিটালে যেতে, জিপি হসপিটাল নয়, জিপিতে যেতে হবে ব্লাড টেস্টের জন্য। চলুন। বিয়ে হচ্ছে 5 বছর ধরে চলছে, মানে 5 বছর আগে থেকে শুরু হয়েছিল আর এখনও চলছে। আর এটা হচ্ছে ফাইনাল বিয়ে, ফাইনাল উইক অফ বিয়ে। কেন বলছি যে 5 বছর ধরে বিয়ে চলছে আর কেন এটা ফাইনাল ডে নয়, ফাইনাল উইক বিয়ের, সেটাও বলছি। চলুন চলুন, রাস্তায় যেতে যেতে কথা বলা যাক। ইংল্যান্ডের শীত এখন যাবো যাবো করছে, আর সামনেই আসছে স্প্রিং। আর স্প্রিং আসছে বলে গাছগুলো দেখুন কি দারুণ ফুলে ভরে উঠেছে। আর এই ফুলের পাপড়িগুলো ঝরে যাবার পরেই কিন্তু আগমন হবে কচি পাতার। ইংল্যান্ডের সমস্ত গাছের যে এই একই রকম বৈশিষ্ট্য তা বলবো না, কিছু কিছু গাছে অলরেডি পাতা আসতে শুরু করেছে, পরে হয়তো সেখানে ফুল আসবে। কিন্তু বেশিরভাগ গাছগুলোতে আমি লক্ষ্য করেছি প্রথমে আসে ফুল, তারপরে পাতা, তারপরে পাতাগুলো যখন ঝরতে শুরু করে তখন আসে ফল। ইংল্যান্ডে আমি এখন যখন বাসে করে অফিস যাই আর বাসের ওপর থেকে বসে এই সাদা সাদা ফুলগুলোকে দেখি, আমার খুব গ্রামের বাড়ির কথা মনে পড়ে জানেন। এই সময় আমাদের বাড়ির পাশের একটা জায়গায় হতো বাসন্তী পুজো, আর এই সময়
পুরো গ্রামটা ভরে যেত ভাটুই ফুলে। আর এই ফুলগুলো না দেখতে ওপর থেকে একদম পুরো ভাটুই ফুলের মতোই লাগে। আমরা এই সময় না ভাটুই ফুল দিয়ে ভাটুই দেবীর পুজো করতাম। জানি না আপনারা ভাটুই ফুল চেনেন কিনা, তবে আমি যখন বাসে করে যাই ওপর থেকে এই ফুলগুলোকে একদম ভাটুই ফুলের মতোই লাগে দেখতে। এই দেখুন সামনে কি লেখা, প্রাইমার্ক। এই প্রাইমার্কটা কিন্তু ইংল্যান্ডে দারুণ পপুলার। যত লোক মোটামুটি একটু শপিং প্রিয় মানুষ হয় তাদের কিন্তু প্রাইমার্কে যাওয়া আসা চলতেই থাকে। আমিও চলে এলাম। বাড়িতে বিয়ে, আমার বর কিছু জামা কাপড় খুঁজে পাচ্ছে না। আমাদের একটা স্পেয়ার রুম রয়েছে ওখানটায়, কোনো জামা কাপড়ই খুঁজে পাচ্ছে না। তো এখন এসছি আবার এখান থেকে কিছু কেনাকাটি করতে। এখান দিয়ে কেনাকাটি করে তারপরে যাব বাড়িতে, মানে বাড়ি না, হসপিটালের পথে আর কি। ব্লাড টেস্টের 4 ঘন্টা আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বর এই মার্কেটে আমাকে নামিয়ে দিয়ে গেল আর ও চলে গেল ওর বাড়িতে। যেহেতু ওর বাড়িতে এখন বিয়ের সাজসজ্জা চলছে, আমার বরের বড় ছেলের আসলে বিয়ে, আর সেখানে আমি কিন্তু নিমন্ত্রিত নই, আবার আমার বর নিমন্ত্রিত আছে। বিয়েটা যেহেতু আমার বরের বাড়িতে হচ্ছে, তাই আমার বর ভীষণ বিজি। বাড়িতে যেহেতু প্রচুর সাজসজ্জা চলছে, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে এখন আমাদের ওই বাড়িতে প্রচুর লোকের আগমন হয়েছে, তাই আমার বর প্রচণ্ড ব্যস্ত। আমাকে আবার যেহেতু ওকে আমার ওই বাড়িতে আনতে যেতে হতো, তাই ও আমাকে মার্কেটে নামিয়ে দিয়ে গেল। কারণ এই বাড়ি থেকে আমাদের এই মার্কেটটা অনেকটা কাছে, আর যে জায়গাটায় আমরা যাব মানে ডক্টরের কাছে, সেটাও অনেকটা কাছে। তাই এইখানটাতে আমি এখন শপিং করছি। আমার ব্লগের যারা পুরানো দর্শক তারা কিন্তু আগেও দেখেছেন যে আমার বরের বাড়িতেই অনুষ্ঠান হতো, আর আমি ওপরের তলাতে আমার রুমে বন্দি থাকতাম। নিচের তলায় হতো ফাংশন, চলতো বিয়ের অনুষ্ঠান, মেহেন্দি, হলদি, আরও অনেক কিছু। তার উপরে কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, সেগুলো সবই আমার বরের বাড়িতে পালন হতো, কিন্তু আমি তাতে নিমন্ত্রিত থাকতাম না। বুঝতে পারছেন আমাকে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো। তাই কিন্তু আমি ওই বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছি। শুধু যে এই সব ধরনের ঘটনা ঘটানো হতো তা কিন্তু নয়। আমার শাশুড়ি আমাকে যেভাবে মানসিক টর্চার করেছে বুঝতেই পারছেন যে 2 বছরের মধ্যে আমার শারীরিক এতটাই ক্ষতি হয়ে গেছে যে আমাকে বারবার এখন এমআরআই করতে হচ্ছে। যাই হোক, ওই সব কথা আমি একদম মনে আনতে চাই না, জানেন। শুধু রাধা গোবিন্দর নাম নিয়ে বলি যে সবাই যেন খুব ভালো থাকুক। এই সব ব্যাপারগুলো যারা হয়তো আজকে প্রথম ব্লগ দেখবেন তাদের কাছে একদম একটা নতুন জিনিস মনে হবে, কিন্তু আমার কাছে সত্যিই এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, আর আমি এরকম নর্মালই থাকতে চাই। জানেন বন্ধুরা, আমি আমার রাধা গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে খুব 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 ভালো রাখো, আর তার মধ্যে আমিও আছি। আর আমার শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি যেন আবার বিন্দাস দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, প্রচুর যোগা করি, আর দারুণ হেসে খেলে আমার জীবনের প্রতিটা দিন আর মুহূর্ত কাটাই। চলুন, বর চলে এসছে, এইবার ওই দিকটাই যাওয়া যাক। পুরো বন্ধ, দুটো একটা দোকান খোলা আছে আর পুরোটাই প্রায় বন্ধ। আসলে ওপরে একটা ফ্লোর ছিল, সেই উপরের ফ্লোরটা কী কারণে একটা বন্ধ হয়ে গেছে। সিনেমা হল ছিল, তখন প্রচুর লোক আসতো, আর তারপর পুরো মার্কেটটা বন্ধ হয়ে গেছে। কত ক্ষতি হয়েছে তাই ভাবছি এখানটা যাদের দোকান তাদের। এই দেখুন সমস্ত পুরো বন্ধ, পুরো মার্কেটটা। এটা আমি একটা গলি দিয়ে বেরিয়ে এলাম, এরকম টোটাল 6খানা গলি আছে, 6খানা গলি দিয়ে ঢোকা যায় আর কি। কিছু কিছু দোকান খোলা, আদারওয়াইজ সবই প্রায় বন্ধ। এটা একটা খোলা রয়েছে দেখছি। যে মার্কেটটাতে এতক্ষণ ঘোরাঘুরি আর শপিং করলাম, এখান থেকে ওই 5-7 মিনিটের রাস্তা, আর এরপরেই যাব যেখানটা আমার ব্লাড টেস্ট হবে। আর এই রাস্তারই ডান পাশে একটা বাড়ি দেখাবো, সেটাই আমার বরের বাড়ি। ওই যে দেখুন সাদা টেন্ট হাউস,
এই দিকটা থেকে ছোট লাগলেও কিন্তু পুরো উঠোনটা জুড়েই এই টেন্ট হাউসটা বানানো হয়েছে এই বিয়ের কদিন অনুষ্ঠানে লোকজন আসবে, অনুষ্ঠান সব হবে বাড়িতে, সেই বাড়ির অনুষ্ঠানগুলো এখানটায় করার জন্যে। তারপর গুরুদ্বারা আর বড় হলে তো পার্টি আলাদা আছেই। গল্প করতে করতে চলে এসেছি জিপিতে। এইবার কিন্তু এইখানটা আমার ব্লাড টেস্ট হবে। আর জানেন, আমি ব্লাড টেস্ট খুব ভয় পাই। এখানে ঢুকেই সবার আগে আমি নিজের একটা টেস্ট করে নিলাম। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ওয়েটটা 2 কিলো কমে গেছে। আসলে আমি সারা জীবনই 53 কিলো ওয়েট থাকে। মনে হচ্ছে এক্সারসাইজটা একটু কমাতে হবে, প্রচুর ওয়েট কমে গেছে। আর বন্ধুরা, এই যে সামনে স্ক্রিনটা দেখছেন, এই স্ক্রিনেই কিন্তু যে পেশেন্ট আর যে ডক্টর আর কত নাম্বার রুম সেটাই ওখানটায় ভেসে ওঠে। আর তারপরেই তাকে সেই রুমে সেই ডক্টরের কাছে চলে যেতে হয়। ওই যে দেখুন, একজন পেশেন্টের নাম, রুম নাম্বার আর ডক্টরের নাম, আর ওই যে পেশেন্ট চললো। এখন আমার ব্লাড টেস্টটা হলো, তো যেহেতু এখনও হসপিটালে রুমের মধ্যেই রয়েছি, তাই জন্য আমি চারপাশটা দেখাচ্ছি না। তো দেখা যাক, এটা আসলে জেনারেল চেক আপ আর কি এখন হচ্ছে। তারপর ব্লাড টেস্টগুলো সব ঠিকঠাক আসার পর তারপরে ওরা এমআরআইয়ের ডেট দেবে। তো এখন এই অবধি। আজকের দিনের মতন ডক্টরের দরবার শেষ করে এক টুকরো গ্রিনারিকে চোখে নিয়ে ফিরছি এখন বাড়ি। দিনটা তো এখনও শেষ হয়নি, সেটাকে তো সুন্দর করে ইউজ করতে হবে। তাই সকালের এক টুকরো পেঁপের সাথে মিশিয়ে নিলাম খানিকটা টক দই। আপনাদের ঘরে যদি মধু থাকে সেটা কিন্তু মিশিয়ে নিতে পারেন। আর এইবার এটাই চটকে মোটকে আমি মুখে একটা প্রলেপ লাগিয়ে নেব। আর এটা কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিনের জন্যে। যাদের অয়েলি তারা কিন্তু লাগাবেন না। দেখা যাচ্ছে কি? ফোনের জন্য মনে দেখা যাচ্ছে না। আধ ঘন্টা মতো এরকম রাখবো, আর এই যেরকম করে মাসাজ করে দেন আধ ঘন্টার মতন আমি ছেড়ে দেবো, তারপরে ধুয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু খুব ভালো যাদের ড্রাই স্কিন আমার মতন। আমার তো প্রচণ্ড ড্রাই, আর যেহেতু এখানটা গরম জলে চান করি, তো যেসব ঠান্ডা কান্ট্রির মানুষ তাদের তো গরম জলে চান করতেই হয়, আর গরম জলে চান করলে আরও স্কিন ড্রাই হয়ে যায়, আমারও তাই। রাতের ডিনারটা এই কুমড়ো ভাজা আর রুটি দিয়ে হবে। আর যে গল্পটা শুরু করেছিলাম সেটা তো শেষ করা হলো না, এইবার শেষ করা যাক। আমাদের বিয়ে হয়েছে 3 বছর, আর আমারও বিয়ের 2 বছর আগেই আমার বরের বড় ছেলের এনগেজমেন্ট হয়ে গেছিল। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন আমি আড্ডায় আর কি মেরে বলতাম যে আমি আর আমার বৌমা একই সাথে হাতে চূড়া পরবো। হয়তো আমাদের দুজনার একই বছরে বিয়ে হবে, আর আমরা শাশুড়ি আর বউ সম্পর্কে দুজনাই হাতে একই সাথে চূড়া পরে থাকবো। যাই হোক, সেই সব দিনের গল্প আমি এখন আর বলতে চাই না। তবে আমাদেরও বিয়ের 2 বছর আগে ওদের এনগেজমেন্ট পার্টি হয়ে গেছিলো। আর আমি যবে থেকে ব্লগ করা শুরু করেছি তবে থেকে আপনারা প্রতি বছরেই আমার ব্লগে কোনো না কোনো বিয়ের অনুষ্ঠান দেখেছেন। যেসব বিয়েগুলো আমি কখনোই অ্যাটেন্ড করতাম না, আর যেসব বিয়ের গল্প আপনাদেরকে বললাম যে আমি উপরের ঘরে থাকতাম, সেই সব বিয়েগুলো কিন্তু সব ওদেরই বিয়ের পার্টি ছিল। আর 5 বছর পর এইবার চলছে লাস্ট বিয়ের উইক, মানে 1 সপ্তাহ ধরে পার্টি চলছে। সামনের শনিবারে হবে লাস্ট বিয়ে, আর রবিবারে হবে বিয়ের পার্টি। মানে এটাই লাস্ট। আমার ব্লগে হয়তো এরপরে আপনারা দেখবেন যে বিয়ের পরের অনুষ্ঠান চলছে। আর বন্ধুরা, আপনারা কি আমার তেল ঢালার কেরামতিটা দেখলেন? আসলে ওই বাড়িতে আমি এইভাবে একদিন তেল ঢেলেছিলাম। আমার শাশুড়ি আবার আমার বড় ননদকে ফোন করে বলে, জানিস, একদম হাবাতে ঘরের কিভাবে তেল ঢালছে, বাবা কি কিপটে। আসলে এই টাইপের মানসিকতার মানুষদেরকে আমি বলতে চাই যে বাঙালিরা এটাকে কিপটামো বলে না, আমাদের ভাষায় এটাকে গুছিয়ে সংসার করা বলে। আসলে আমি ওনাকে দেখেছি তো, সার্পের কৌটোটা ফেলে দেওয়ার পর দেখেছি তাতে 50 গ্রাম সার্প আছে। আবার একটা আপেলের ঝাঁকাতে একটা আপেল নষ্ট হয়ে গেছে বলে পুরো ঝাঁকাটা ধরে ফেলে দেওয়া হয়। মানে এরম করে উনি সংসার করে, আবার আমাকেও চায় আমি সেইভাবে সংসার করি। আসলে
আসলে আমরা বাঙালিরা এটাকে গুছিয়ে সংসার করা বলে, ওইটাকে কিপটামো মোটেই বলে না। আর আমি কিছুতেই বুঝে উঠতে পারি না যে নিজের পয়সায় জিনিস কিনে সেটা আবার অর্ধেক ফেলে দিয়ে তাতে আবার কিসের বড়াই। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে যেন একদম ভুলবেন না। আর আমার এই চ্যানেল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার